চমকে দিয়েছেন নীতিশ কুমার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চান মানুষটা, বিহারের মুখ্যমন্ত্রী। আপনারা জানেন তাকে নিয়ে আজকে কিছু কথা বলার খুব প্রয়োজন মনে হলো। তার কারণ আপনারা জানেন নীতিশ কুমার সম্প্রতি একটা ঘোষণা করেছেন, সে রাজ্যে বিহারের সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা তাদের শেষ পর্যন্ত যেটা করা হবে সেটা হচ্ছে পরিষ্কারভাবে কন্ট্রাকচুয়াল কর্মীদের তিনি সরকারি পদমর্যাদা দিয়েছেন, অর্থাৎ একে একে স্থায়ীকরণের পথে এক পা হাঁটলো নীতিশ কুমারের বিহারের সরকার। সেই সময় দাঁড়িয়ে এ রাজ্যে যখন প্রত্যেকটা অফিসে অফিসে কন্ট্রাকচুয়াল কর্মীর ভিক, সমস্ত সিভিক ভলেন্টিয়াররা, তাদের কনস্টেবল করার কোনো ইচ্ছে বা কোনো লক্ষণ নেই। অনেকবার ঘোষণা হয়েছে কিন্তু আদতে সেটা নেই। 1,59,000 সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, টেম্পোরারি হোমগার্ড, ভিলেজ পুলিশ অনেকেই আছেন। সেই মানুষগুলোর জীবনে দুর্বিষহ সংকট নেমে এসছে। এই মানুষগুলো তো সরকারের কাছে কিছু এক্সপেক্ট করে। সেই সময় দাঁড়িয়ে সেই সরকার ঘুমিয়ে আছে, তখন নীতিশ কুমার, তিনিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার স্বপ্ন দেখেন। তিনি বিহারে মদ বিক্রি না করে, মদের থেকে কোনো রাজস্ব সঞ্চয় না করেও সেই সরকার পারল, অথচ পশ্চিমবঙ্গ সরকার পারল না। আপনারা জানেন কিছুদিন আগে নবীন পটনায়ক, সেই মানুষটি 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে একসঙ্গে পার্মানেন্ট করার ব্যবস্থা করেন একটা কলমের খোঁচায়। নবীন কুমার পারছেন, নীতিশ কুমার পাচ্ছেন, বাংলা পারছে না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় পারছে না কেন? আজ এই বিষয় নিয়ে কিছু কথা বলার প্রয়োজনেই আমরা সরাসরি অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে একটা ছোট্ট আলোচনায় গেলাম, সরাসরি তার সঙ্গে কিছু মত বিনিময় করলাম। আমি নীতিশ কুমারের রেফারেন্স দিলাম, সরাসরি বললাম যদি বিহার পারে পশ্চিমবঙ্গ পারে না কেন? ঝন্টু বড়াইক তো বললেন পরিষ্কারভাবে, সেদিন নথি না সরালে রাজ্যের মুখ্যমন্ত্রী তো জেলে থাকার কথা। আমরাও বিশ্বাস করি সেটা। রাজীব কুমারের সৌজন্যে সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বেঁচে গিয়েছিলেন, এসকেপ করেছেন, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ওই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই রেড হয়েছিল কলকাতার রাজপথে ধর্ণা দিয়েছিলেন। এ ঘটনা, এ কাহিনী আপনাদের সবার জানা, আমি সে নিয়ে নতুন করে বলবো না। কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের ওই ঝন্টু বড়াইকের কিছু কথা শোনাবো। খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়েছেন, কিছু কথা বলেছেন, কিছু বিশ্লেষণ করেছেন রবীন্দ্রভারতীর অধ্যাপক ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি নীতিশ কুমার তো মাস্টার স্ট্রোক খেলে প্রায় 3.5 থেকে 4 লক্ষ কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী, শিক্ষক, তাদের মানে কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারি কর্মচারীর পদমর্যাদা দিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, মানে আমি ঠিক স্পেসিফিক প্রশ্ন করতে চাই আপনাকে, যে নীতিশ কুমারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার একজন অন্যতম দাবিদার হিসেবে ইন্ডিয়া জোটের গোড়াপত্তনের সূচনা করেছিলেন। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ইন্ডিয়া জোটের একজন শরিক এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদপ্রত্যাশী। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যেখানে নীতিশ কুমার বিহারের মাটিতে শাসন করে মদের থেকে রেভিনিউ না জোগাড় করতে পেরে, মদ নিষিদ্ধ করেও টাকা বাঁচিয়ে যদি কন্ট্রাকচুয়াল কর্মীদের এই সম্মান দিতে পারেন, তাহলে এই রাজ্য সরকার, যারা প্রায় 16 থেকে 18,000 কোটি টাকা মদ থেকে রেভিনিউ আর্ন করেন, তারপরেও সেই সরকারের টাকা থাকে না, মাটিতে গড়াগড়ি খায় হাজরা, বিকাশ ভবন কিংবা গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষিত মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরা এবং ডোমের চাকরির পরীক্ষার জন্য গোল্ড মেডেলিস্টরা লাইনে দাঁড়ায়। সেইখানে দাঁড়িয়ে এ রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মীরা বিপন্ন, অসহায়। আপনিও একজন অধ্যাপক হিসেবে পুরো ব্যাপারটাকে কোন দৃষ্টিতে দেখছেন, একটু যদি বলেন। আমি প্রথমে বলি, দেখুন, শোনা যাচ্ছে জোরে। আমি প্রথম যখন শিক্ষকতার জীবনটা শুরু করি সেই সময় 2006 সালে কিন্তু 5-6 SSK সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত 500 শিক্ষক রিক্রুটমেন্ট হয় পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে প্রায় 44,412 জনের মতন প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকে 500 শিক্ষক আছেন। সম্ভব আপনাকে বলে দেই, পশ্চিমবঙ্গে ড্রপ আউটের সংখ্যা কমানোর জন্য ভারত সরকারের থেকে ফি বছর পুরস্কার পায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্ডারে পরিষ্কার লেখা আছে যে এই পুরো ড্রপ আউট কমার জন্য একমাত্র যাদের ক্রেডিট পশ্চিমবঙ্গ সরকার দেন ঘোষিতভাবে, তারা হচ্ছে 500 শিক্ষক এবং অন্যান্য অস্থায়ী যে শিক্ষক আছে, যার সংখ্যাটা এই মুহূর্তে সব মিলে প্রায় 2 লক্ষের ওপরে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। এবার প্রশ্নটা হচ্ছে, আপনি খেয়াল করুন একটু পিছন দিকে গেলে পরে, যে 2009 সালে ধর্মতলায় এই 500 শিক্ষকদের একটি অবস্থান বিক্ষোভ হচ্ছিল বামফ্রন্টের সময়, তৎকালীন বামফ্রন্টের সময়। সে সময় আমি শিক্ষক।
এই ধর্মতলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি তৎকালীন বিরোধী নেত্রী যে আমি ক্ষমতায় আসলে পরে আপনাদের স্থায়ী করব, বেতন বৃদ্ধি করব, পার্মানেন্ট করব। আপনি খেয়াল করুন সেই দিনের সেই প্রতিশ্রুতি আজকে 2023 সালে কিন্তু একটা প্রতারণার রূপ নিয়েছে। আমি বলছি প্রতিশ্রুতিটা প্রতারণার রূপ নিয়েছে মমতা ব্যানার্জির। এই কারণ এই যে আজকে 500 শিক্ষকরা, তাদেরকে কিন্তু মমতা ব্যানার্জি ভোট বৈতরণীর জন্য সেদিনকে ব্যবহার করেছেন। আপনি খেয়াল করে দেখুন 2011 সালে ক্ষমতায় আসার 16 দিনের মাথায় একদম স্পেসিফিক ভাবে রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে নতুন সরকারের প্রথম ক্যাবিনেটে যে ঘোষণাটা মমতা ব্যানার্জি করেছিল সেটা হচ্ছে প্রাথমিক, মাদ্রাসা এবং অন্যান্য সমস্ত 500 শিক্ষকদের তিনি বলেছিলেন তাদেরকে তিনি স্থায়ী করবেন। তারপরে গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়ে গেছে, তারা 32 দিন অনশন করেছে, 70 দিন অবস্থান করেছে 500 শিক্ষকরা। এই সরকার কোনোভাবেই কিন্তু মানবিক হয়নি। আপনি খেয়াল করে দেখবেন যে ওই যে আজকে যে মমতা ব্যানার্জির বিভিন্ন মুখপাত্র, যারা আজকেও টিভিতে একজন মুখপাত্র বলছিলেন মমতা ব্যানার্জি সরকার নাকি 500 শিক্ষকদের 60 বছর পর্যন্ত স্থায়ী করেছেন। আমি আপনাকে বলি সম্পূর্ণ মিথ্যে কথা। 2010 সালে 16ই নভেম্বর বামপন্থ সরকার ক্ষমতার থেকে চলে যাওয়ার ঠিক আগে একটা এঙ্গেজমেন্ট লেটার বা এককালীন চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে যান। সেটা ছিল 60 বছর অবধি তারা নির্বিবাদে চাকরি করতে পারবে। এইটা কিন্তু বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল। ইভেন হ্যালো, বলুন শুনছি। ইভেন এই সরকার যখন এই যে 11ই নভেম্বর 2020 সালে 500 শিক্ষকদের সংগঠন যখন শিয়ালদার থেকে মিছিল বের করেছিল, একদম আইনি গণতান্ত্রিক রাষ্ট্রে তারা গণতান্ত্রিক ভাবে মাননীয় শিক্ষকরা যারা 19-20 বছর চাকরি করছেন শিক্ষকতায়, যাদের এই মুহূর্তে সারা ভারতবর্ষে প্রত্যেকটি সরকার সর্বশিক্ষা, কংগ্রেসের বামফ্রন্টের সমর্থনে কংগ্রেস যে একটা কুখ্যাত আইন এনেছিল, এই অস্থায়ী 500 শিক্ষক রিক্রুটমেন্ট সর্বশিক্ষার অন্তর্গত, আমরা বলতাম সর্বনাশা শিক্ষা সেই সময়, তার প্রত্যেকটা রাজ্য কিন্তু স্থায়ী করেছে এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। ইভেন কি নির্লজ্জ বেহায়া সরকার ভাবুন, যারা ভারতবর্ষে প্রত্যেকে, ইভেন একদম পার্শ্ববর্তী অসম, যাদের প্রত্যেকটা টিচারকে কেন্দ্রীয় হারে বেতন তারা দিয়েছে, 500 শিক্ষকদের স্থায়ী করেছে, সেখানে পশ্চিমবঙ্গে একজন প্রাথমিকে প্রাইমারি 500 শিক্ষক পায় 10,500 টাকা বেতন এবং হাই স্কুলে পায় 13,000 টাকা। আপনি ভাবতে পারছেন কত বড় রসিকতা এই সরকার চলছে। যেই সরকারে যেই মাস্টারমশাইরা 19 বছর চাকরি করেছে, ড্রপ আউট, গ্রামে গঞ্জে আজকে শিক্ষা থেকে দাঁড় করিয়ে রেখেছে 500 শিক্ষকরা, তাদের অবস্থা আজকে এখনো পর্যন্ত এ রাজ্যে 200 জন 500 শিক্ষক আত্মহত্যা করেছে। এই তথ্যটা আমরা অনেকেই জানি না। 200 জন 500 শিক্ষক, একটা সময় ওদের সাথে আমি চাকরি করেছি, তাদের বহু শিক্ষক রিটায়ার হয়ে গেছেন আমার ওই সময় জানা মাথাভাঙ্গা কোচবিহারে। সে সময় তাদের কিন্তু একটা পিএফ গ্র্যাজুয়েটি পর্যন্ত পায়নি। তারা আন্দোলন করেছেন, কোনো ন্যায্য অধিকার দেওয়া হয়নি। পার্শ্ববর্তী রাজ্য বিহার, যারা শিক্ষা দীক্ষায় এত পিছিয়ে ছিল, তারা আজকে একটা ঐতিহাসিক রায় ঘোষণা করলো বলতে পারেন, যে নীতিশ কুমার শুধু একটা ভালো পদক্ষেপ নিল না, একটা পথ দেখালো এই অসহায় বঞ্চিত শিক্ষকদের, যাদেরকে ওই সময়ে প্রথম ইউপিএ সরকার বামেদের সমর্থনে একটা সবচাইতে বাজে কাজ করেছিল, এই 500 শিক্ষক রিক্রুটমেন্টের মতন অস্থায়ী রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করে। তাতে কিন্তু সেই পাপ থেকে কিন্তু নীতিশ এবং 10,000 শিক্ষক পদ শূন্য পদ ক্রিয়েট করে অসম সরকার যে ঐতিহাসিক রায়টা দিলেন, এবং ত্রিপুরাও করেছে। ত্রিপুরা বিজেপি সরকার ক্ষমতা আসার পরে 500 শিক্ষকদের স্থায়ীকরণের নোটিফিকেশন জারি করেছিল। তাহলে আপনি ভাবুন সমরবাবু, যেই সরকার ন্যায্য উচ্চশিক্ষিতদের চাকরি দেয় না, তার 1000 দিনের উপর রাস্তায় দাঁড়িয়ে আছে, যে সরকার 19 বছর শিক্ষকতা করার পরে 500 শিক্ষকের নামক পদটিকে কোনো বেতন বৃদ্ধি তো নেই, তাদের স্থায়ীকরণের মতো দায়িত্বটা নেয়নি, সেই সরকার বলছে তারা নাকি 200% কাজ করে ফেলেছে। এর চেয়ে হাস্যকৌতুক কিছু হতে পারে আপনি বলুন? তারা কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি নিজের দিক বারবার গিয়ে তাদের ধর্ণা মঞ্চে বামফ্রন্টের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি ক্ষমতায় আসলে তোমাদের স্থায়ী করব, কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি করব, সব প্রতিশ্রুতি সবকিছু ভুলে গেছেন তিনি, সবকিছু ভুলে গেছেন। আজকে প্রত্যেকটা বছর আজকে ঝন্টুবাবু আপনাকে একবার থামাচ্ছি, মানে কত বড় মানে শয়তান একটা সরকার দেখুন। একজন ডিজি রিটায়ার করছেন, তাকে আবার 3 বছরের জন্য এক্সটেনশন দিচ্ছেন, তার জন্য
আমি হিসেব করে দেখছিলাম তার 3 বছরের রেমুনারেশন বাবদ এই রাজ্য সরকারকে কয়েক কোটি টাকা ঢালতে হবে। একজন ডিজি কে পরামর্শদাতা হিসেবে অ্যাপয়েন্ট করছেন, আলাপনকে পরামর্শদাতা, কেউ কোনো সিনিয়র অফিসার যারা পদলেহন করে চালিয়েছেন তারা রিটায়ার করলেই একটা করে 3 বছরের এক্সটেনশন দিচ্ছেন এবং কয়েক কোটি টাকা তাদের পেছনে খরচা করছেন। আজকে এই ঘটনা যখন আপনার সঙ্গে কথা বলছি সেই দিন মনোজ মালব্য আবার এক্সটেনশন পেয়েছেন। কি বলবেন? আমি প্রথমে বলি, দেখুন এই যে ডিএনই আন্দোলন চলছে, আপনি শুনলে অবাক হবেন। সেকশনাল পলিটিক্স, অর্থাৎ একই কর্মচারীদের একটা সেকশনকে মমতা ব্যানার্জি যারা পলিসি মেকার তাদের বেতন বৃদ্ধি কেন্দ্রীয় হারে করেছে, আবার অধস্তন কর্মচারীদের বেতন বৃদ্ধি করেননি। তারা এখনো পর্যন্ত কোনো রকম ডিএ বৃদ্ধির কথা বললে তারা বলছেন তাদের ন্যায্য অধিকার নেই। মমতার এই সেকশনাল পলিটিক্সটা সামাজিক ক্ষেত্রে যেমন হয়েছে, যেমন আদিবাসীদের মধ্যে পাহাড়ে বিভিন্ন ধরনের ছোট ছোট বোর্ড বানিয়ে তাদের আন্দোলনকে, গণ আন্দোলনকে কার্যত ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, কর্মচারীদের মধ্যে তাই করেছেন। না হলে সন্ময় জেনে রাখুন 2020 সালে মমতা ব্যানার্জি একটি গেজেট নোটিফিকেশন জারি করলেন। সেখানে তিনি বললেন স্যাংচুয়ারি অ্যালাউন্স দেওয়া হবে তাদের আইএস অফিসারদের। কি অ্যালাউন্স? এটা কেন্দ্র সরকার কোনো একজন আইএস বা আইপিএস এর অফিসে কোনো তার নিকটাত্মীয় আসলে পরে তাদের এন্টারটেন বাবদ বছরে মাসে 10,000 টাকা করে অ্যালট করেন একটি টিএ বিল হিসাবে। পশ্চিমবঙ্গ সরকার যাদের আর্থিক অবস্থা তারা বলছেন খারাপ, যাদের টাকা নেই বলছেন ভাড়ারে, তারা 34,000 টাকা করে, অর্থাৎ কেন্দ্রের 3.5 গুণ রেট বেশি করে আইএস আইপিএস দের দিলেন। এই যে সেকশনাল পলিটিক্সটা কেন করলেন মমতা ব্যানার্জি? কেন রাজীব বাবুকে হঠাৎ রিক্রুটমেন্ট করলেন? কেন এদেরকে এক্সটেনশন দিচ্ছেন সিনিয়রদেরকে, নতুন কারো মুখ আনছেন না? তার কারণ এই মানুষগুলো শুধু পলিসি তৈরি করেনি, মমতা সরকারের সমস্ত জাল জোচ্চুরির আই উইটনেস। এই রাজীব বাবুকে আজকে কদিন বসালেন কেন রিওয়ার্ড? কারণ সারদার যে সমস্ত নথি এই রাজীব বাবু দাঁড়িয়ে থেকে নষ্ট করেছেন, এগুলো নষ্ট না করলে মমতা আজকে জেলের ভিতরে থাকতো, জেলের ঘানি টানতেন। ফলে কার্যত এই সেকশনটাকে মমতা কাজে লাগিয়ে সরকারটাকে চালাচ্ছেন। তাই তাদেরকে অবৈধ যত ধরনের সুবিধা দিতে পারে, এই যে মুখ্য সচিব, এই যে যিনি এখন আছেন, এখনো হ্যাঁ, তিনি সরকারি ঘরে থাকার পরেও 16 লক্ষ টাকা অ্যাডিশনাল তুলেছিলেন, অ্যাডিশনাল এইচআরএ নিচ্ছেন। আমি একজন অধ্যাপক, আমি ইউজিসি পে স্কেল পাই, আমি এই কাজটা করলে আমার চাকরি চলে যাওয়ার কথা। কারণ একদম ক্লজ অনুযায়ী এটা একটা শুধু বেআইনি পদক্ষেপ নয়, এটা আর্থিক তছরূপের মধ্যে পড়ে যে আমি সরকারি ভবনে থেকে এইচআরএ যদি ড্র করি ফুল এইচআরএ, সেটা পুরোটাই কিন্তু এক্সাম্পটেড হয়ে যাওয়ার কথা। ফলে এগুলো কেন করছে? এই আমলাদের দিয়ে যত রাজ্যের ক্ষমতা দখল, বেআইনি কাজ করা, বিরোধীদের ঠেকানো, মামলা দেওয়া, প্রত্যেকটা করিয়ে নেয় মমতা ব্যানার্জি। অর্থাৎ এরা হচ্ছে সরকারের তৃণমূলের এক একটা ক্যাডার। ফলে কার্যত এদের সমস্ত ধরনের বেআইনি কাজগুলো, এই যে আর্থিক চাকরির ক্ষেত্রে অবৈধ সুবিধা, আলাপনকে কেন দেওয়া হলো? আলাপন আপনি একবার প্রশ্ন করুন দেখি, আজকে বিদ্যাসাগরের মূর্তি যে ভাঙা হলো সেটার জন্য আলাপনকে নিয়ে করে একটা 1 মেম্বার কমিটি তৈরি করা হয়েছিল তদন্ত করতে। সেই 1 মেম্বার কমিটি আলাপনের রিপোর্ট আজ অব্দি প্লেস হলো না কেন বলুন দেখি? কেন সিসি ক্যামেরা, বিদ্যাসাগর মূর্তি ভাঙার সিসি ক্যামেরাটা থানা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারলো না? থানার সিসি ক্যামেরাটা কোথায় সেটা? ফলে এইগুলো এই সরকারের সমস্ত বেআইনি কাজেরা থামাতে পারে। এই সরকারের এই সমস্ত শয়তানিগুলো এই বড় বড় অফিসারের মস্তিষ্ককে দিয়ে করানো হয়, যার জন্য এদের মাইনে বাড়ানো হয়। নীতিশ কুমার 3.5 লক্ষ সরকারি মানে চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি পদমর্যাদা দিল, আর এইখানে দাঁড়িয়ে এ রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত প্রতারিত যুবকরা কাঁদছেন, আত্মহত্যা করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করছেন, নাচ গান নাটক মজলিস করছেন, হাসি মুখের ছবি ছেপে বিজ্ঞাপন দিয়ে খবরের কাগজগুলোকে কিনছেন। জন্টু বাবু, অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর মূল্যায়ন করলেন। আবার আপনার কাছে আমরা ফিরে আসবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।